বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, আর এই টপিকটা হচ্ছে উপাংশ বিভাজন বা ভেক্টর বিভাজন। এই টপিকটি যদি তোমরা ঠিকঠাক মতো ধরতে পারো তাহলে দেখবে পদার্থবিজ্ঞানে বিভিন্ন সমস্যা সমাধান করতে তেমন একটা কষ্ট হচ্ছে না তোমাদের। এখানে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে নতুন করে চিন্তা করতে শিখব। এই যে যেমন মনে করো আমরা যে হাঁটতেছি, হাঁটার পিছনে আসলে ফিজিক্সটা কি, আমরা কেমনে হাঁটতে পারতেছি। অথবা মনে করো কোথাও যখন ঘুরতে যাও তখন যে লাগেজটা তুমি বহন করো সেটাকে কেন টানতে টানতে নিয়ে যাচ্ছ। অথবা আবার এটাও চিন্তা করতে পারো যে খেলার মাঠের মাটিকে একটু ধাবিয়ে দেওয়ার জন্য যে রোলারগুলাকে কি ওখানে চালানো হয়, এগুলো দেখবা সবসময় ঠেলতেছে, টানতেছে না কিন্তু ঠেলতেছে। তাহলে কেন ঠেলতেছে? অথবা আমরা আরেকটু ডিপ লেভেলে চিন্তা করলে বলতে পারি যে একটা ঘোড়ার গাড়ি কিভাবে চলে। যদি আরেকটু চিন্তা করো তাহলে নদী পার হওয়ার সময় যে আমরা নৌকাকে কোন দিকে কেমনে চালাবো, কোথায় যেতে চাচ্ছি, এই বিষয়গুলো সম্পর্কিত অনেক গাণিতিক সমস্যার সমাধান কিন্তু আমাদের জন্য সামনে ওয়েট করতেছে। তা আমরা যদি উপাংশ বিভাজন বিষয়টা ঠিকঠাক করে পড়তে পারি তাহলে দেখবা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে তোমাদের খুব একটা কষ্ট হচ্ছে না। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনার বিষয়বস্তু উপাংশ বিভাজন কি বিষয়টা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা এতদিন ধরে কি পড়ে আসতেছিলাম একটু মনে করে দেখো। আমরা কিন্তু সমান্তরিক সূত্র পড়ে আসছি। আমরা সমান্তরিক সূত্রে কি পড়ে আসছি মনে করো, এই যে এটা একটা বল, ঠিক আছে? তো এই বলটার উপর কেউ একজন এই দিক থেকে একটা ফোর্স প্রয়োগ করলো, অর্থাৎ কিক করলো। মনে করো কেউ একজন এই দিক থেকে একটা কিক করলো, আর কেউ একজন মনে করো এই দিক থেকে কিক করলো, ঠিক আছে? এখন এই যে এই দিক থেকে যে কিক করলো সেটা আমি ধরে নিলাম F1, আর এদিক থেকে F2, দুইটা ফোর্সে কিক করলো, ঠিক আছে? এখন এই দুইটা বলের লব্ধি কোন দিকে হবে আর একটু ক্লিয়ার করে বলি। মানে F1 আর F2, F1 আর কি F2 বল প্রয়োগ করা হচ্ছে কার উপর? এই বলটার উপর, ঠিক আছে? F2 বল প্রয়োগ করা হচ্ছে এই বলটার উপর। তাহলে এখন এই বলটার উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে ওটা যদি আমি বলি, তা আমরা জানি ভেক্টরে আমরা মোট যে বলে থাকি, মোট আমরা আর বলতে পারি না, আমাদের বলতে হয় কি লব্ধি, ঠিক আছে? এখন এই দুটো ভেক্টর লব্ধি বের করার বুদ্ধি কিন্তু আমাদের আছে, একটা ত্রিভুজ বিধি আর একটা কি সামান্তরিক বিধি। এখানে সবচেয়ে পপুলার ইউজ হয় হচ্ছে, সবচেয়ে বেশিরভাগ ইউজ হয় হচ্ছে সামান্তরিক বিধি। তোমরা চাইলে ত্রিভুজ বিধিও অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এই যে এটাকে এই দিকে বর্ধিত করতে হবে, কেননা আমরা জানি সমান্তরিক বিধিতে যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতে যাচ্ছি ওই দুইটা ভেক্টরকে কি করতে হয়, তাদের পা একসাথে করতে হয়, তাই না? কিন্তু এখানে দেখো তাদের মাথাগুলো একসাথে আছে, তো এটাকে সমান্তরালে বর্ধিত করে এদিকে রাখলাম, আর F1 কে সমান্তরালে বর্ধিত করে এই দিকে রাখলাম, ঠিক আছে? আমরা কিন্তু ভেক্টরকে সমান্তরালে শিফট করতে পারি, ঠিক আছে? দেখো এই যে এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে আমি সমান্তরালে এইখানে শিফট করে নিয়ে যেতে পারি, অথবা এটাকে ঠিক বিপরীতকরণও করতে পারি, অথবা এটাকে সামনে চাইলে আর একটু সামনেও শিফট করে নিয়ে যেতে পারি, কিন্তু দিক পরিবর্তন করতে পারবে না। দিক পরিবর্তন করলেই ভেক্টর কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। মনে করো এই যে এখানে একটা ভেক্টর এরকম, আমি এই ভেক্টরটাকে এখানে এনে এরকম ভাবে রাখতে পারবো না। এই ভেক্টর আর এই ভেক্টর সেম হবে না, কিন্তু এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা সামনে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে যাব তখন ভেক্টরকে শিফট করব, তাই ভেক্টর শিফট করতে না জানলে হবে না। আমরা ভেক্টরকে সমান্তরালে শিফট করতে পারি, অথবা বিপরীতকরণ করতে পারি, অথবা একটু সামনে বাড়াই নিতে পারি, সেম থাকবে, কিন্তু দিককে পরিবর্তন করা যাবে না। তা আমি এই ভেক্টরগুলোর দিক পরিবর্তন করি নাই,
তাহলে এই কোণটা যদি আলফা হয় অবভিয়াসলি এই কোণ আলফা হইতে বাধ্য। আর এখানে আমরা দেখব হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে আমার কি, এই যে এদের মাঝখানে কোনো একটা বিন্দু আর। ঠিক আছে, এটা আমরা সবাই জানি আমাদের লব্ধির ফর্মুলা। আর তোমরা যারা এখনো লব্ধির ফর্মুলাটা কিভাবে আসে ওটা দেখো নাই, পূর্ববর্তী লেকচারটা দেখে আসতে পারো। ঠিক আছে, ওখানে অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে আর এর মানটা কেমন হবে এই বিষয়ে। আমি আর নতুন করে এখানে আলোচনা করতেছি না। আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি এখানে, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে আর নতুন একটা ভেক্টর আর লব্ধি ভেক্টর, এই লব্ধি ভেক্টরটা কোন কোন ভেক্টর থেকে জেনারেট হয়েছে? এই f1 ভেক্টর আর f2 ভেক্টর থেকে না জেনারেট হয়েছে? এই দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে আমার কি আর। কিন্তু আমি যদি এখানে এই f1 আর f2 কে মুছে দিই, f1 আর f2 কে মুছে দিই, এখন বলো কি দেখতে পাচ্ছ তুমি? তুমি দেখতে পাচ্ছ এই বলটার উপরে এই বরাবর একটা ফোর্স কি করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে, যেটার মান কিনা আর। তো আমি যদি এখন জিজ্ঞেস করি এই আর ভেক্টরটা কোন কোন ভেক্টর দিয়ে তৈরি, আনসার কি দিতে পারবা? অবভিয়াসলি দিতে পারবা না। এখানে কিন্তু কার দেখা যাচ্ছে না, এখানে আর ভেক্টরটা কোন কোন ভেক্টর দিয়ে তৈরি এটা কিন্তু কার দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা দেখে আসছি f1 আর f2 দিয়ে তৈরি, কিন্তু আমি তো এগুলো মুছে দিয়েছি। মুছে দেওয়ার কারণে এখন যদি জিজ্ঞেস করে আর1 ভেক্টরটা কাদের কাদের দিয়ে তৈরি, এখন অবভিয়াসলি আর আনসার আসবে না। তাহলে এই আর ভেক্টরটা যে কোনো ভেক্টরের, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এই আর ভেক্টরটা হইতে পারে এক বা একাধিক ভেক্টরের লব্ধি, অথবা আর ভেক্টর নিজেই একটা স্পেসিফিক মান। ফর এক্সাম্পল কেউ একজন এই বলটাকে এদিকে 5 নিউটন বলে কিক করছে, দ্যাট মিনস এখানে এই 5 নিউটন বল এটা কি সিঙ্গেল একটা ভেক্টর না, এটা কি কোনো ভেক্টরের মিশ্রণ? অবভিয়াসলি নট। কিন্তু একটা ভেক্টর যে কোনো ভেক্টরের মিশ্রণ নয়, এটা যে ইন্ডিপেন্ডেন্ট একটা ভেক্টর, ওই ব্যাপারে কি জাস্ট ভেক্টরটাকে দেখে কোনো কিছু বলা যায়? অবভিয়াসলি বলা যায় না। আমার কথা মনে হয় বুঝো নাই। আমার কথা হচ্ছে যদি তোমাদেরকে জাস্ট একটা সিঙ্গেল ভেক্টর দিয়ে দেয়, এই ভেক্টরটা অন্য কোনো একের অধিক ভেক্টর লব্ধি কিনা এই বিষয়ে তোমরা কখনো নিশ্চিত হইতে পারবা না যদি না তোমাদেরকে এই ভেক্টরের পিছনে আরো কয়েকটা এইভাবে ভেক্টর টেক্টর দিয়ে না দেয়। জাস্ট সিঙ্গেল ভেক্টর দিলে তাহলে আমাদের বোঝার কোনো সুযোগ নাই যে এই ভেক্টরটা আদৌ একটা মৌলিক বা অরিজিন ভেক্টর নাকি কতগুলা ভেক্টরের সমন্বয়ে তৈরি হয়েছে। ক্লিয়ার? আর ওই সময় আমরা আমাদের প্রয়োজন অনুসারে ভেক্টরকে বিভিন্ন উপাংশে ভেঙে নিই। আচ্ছা, উপাংশ তো বলেই ফেললাম, উপাংশ এখন আমার উচ্চারণ করা উচিত হয় নাই। দেখো উপাংশ মানে কি আসলে, এই যে মনে করো এটা একটা ভেক্টর এ, ঠিক আছে? তো এখন এই এ ভেক্টরটা কোন কোন ভেক্টরের লব্ধি ওই ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নাই, অথবা আদৌ এই ভেক্টরটা মৌলিক ভেক্টর কিনা এই ব্যাপারে আমি কিছুই জানি না। তো আমি চাইলে এই এ ভেক্টরকে আমার ইচ্ছে মতো বিভিন্ন দিকে কি করে নিতে পারি, ভেঙে নিতে পারি। ফর এক্সাম্পল আমি চাইলে এই এ ভেক্টরের একটা উপাংশ মানে একটা অংশ এদিকে রাখতে পারি, অন্য একটা অংশ চাইলে কি এই দিকে রাখতে পারি। এখন যে একটা অংশকে এদিকে রাখলাম আর একটা অংশকে ওদিকে এদিকে রাখলাম, অবশ্যই অবশ্যই এই দুটো অংশকে আমি যদি এটার নাম দিই, যদি আমি যদি এটা a1 দিই আর এটা যদি a2 দিই, তাহলে অবভিয়াসলি এই a1 এবং কি a2 এর কি লব্ধি বের করলে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা ধরি, তাদের লব্ধি বের করে নিই, আমাকে অবশ্যই এ ভেক্টর পাইতে হবে। কথা বুঝো নাই? আবার রিপিট করি, এই এ ভেক্টরকে যদি আমার ইচ্ছে মতো বিভিন্ন দিকে ভেঙে নিই, টুকরো টুকরো করে নিই, তাহলে প্রত্যেকটা টুকরো মিলাইয়ে দেয় পুনরায় আমাকে এ ভেক্টরে পাইতে হবে। তো আমরা সামনে আমাদের ভেক্টরকে বিভিন্ন দিকে আমাদের প্রয়োজন অনুসারে কি ভেঙে নেওয়ার বুদ্ধিটা আজকে শিখব। ঠিক আছে? বেসিক্যালি এটাই হচ্ছে উপাংশ বিভাজন, উপাংশে ভেঙে ফেলা, উপ অংশ, উপাংশ
ভাঙলে উপ অংশ, অর্থাৎ এই এ ভেক্টরটার উপ অংশ মানে টুকরো টুকরো অংশ। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা ভেক্টরকে দুটো উপাংশে ভেঙে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি একটা ভেক্টরকে দুটো উপাংশে ভেঙে থাকি। একটা হচ্ছে কি আনুভূমিক উপাংশ, একটা ভেঙে থাকে আনুভূমিক উপাংশে, আর একটা ভেঙে থাকি উল্লম্ব উপাংশে। ঠিক আছে, একটা আনুভূমিক উপাংশ বরাবর আর একটা উল্লম্ব উপাংশ বরাবর, অর্থাৎ একটা ওয়াই অক্ষ বরাবর আর একটা এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর যেই উপাংশটা আছে ওইটার আমরা বলি হচ্ছে কি আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ। আর আর এই যে যেটা ওয়াই অক্ষ বরাবর আছে ওইটার বলি আমরা কি উল্লম্ব উপাংশ। ঠিক আছে, উল্লম্ব উপাংশ আমি জাস্ট সংক্ষেপে লিখলাম, তোমরা আশা করতেছি তোমরা এসব নোট করতেছো। তো আমাদের একটা যদি ভেক্টর থাকে ওই এই ভেক্টরটাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ম্যাক্সিমাম টাইম দুইটি উপাংশে ভেঙে নিয়ে একটা উল্লম্ব উপাংশ আর একটা কি আনুভূমিক উপাংশ। আর কিছু হার্ড অঙ্কে বিভিন্ন স্পেসিফিক অ্যাঙ্গেলে আমাদেরকে কি ভাঙতে হয়, তখন আমরা ওটা প্র্যাকটিসের সময় দেখবো। এখন আমরা মেজর প্রবলেমটা নিয়ে আলোচনা করতেছি, মানে সবচেয়ে পপুলার যে প্রবলেমগুলো আসবে সামনে ওইগুলো নিয়ে আলোচনা করতেছি, উপাংশ বিভাজন নিয়ে। তো দেখো ফর এক্সাম্পল এই যে আমার এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করছে, এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে আমি যদি এই দিক থেকে একটা লাইট সোর্স ফেলি, এদিক থেকে যদি আমি একটা লাইট সোর্স ফেলি মানে লাইট ফেলি, তাহলে এই যে এ ভেক্টরের ছায়া কোথায় পড়বে? আমার এ ভেক্টরের ছায়া এক্স অক্ষের উপর পড়বে কদ্দূর থেকে কদ্দূর, এই এটা না। অর্থাৎ কেউ একজন যদি এই এ লাইন বরাবর হেঁটে হেঁটে যায়, সে এইখান থেকে যখন এইখানে চলে আসবে তখন সে এক্স অক্ষ বরাবর এই পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করবে না, আর ওয়াই অক্ষ বরাবর এই পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করবে না। তো আমি যদি এখন জিজ্ঞেস করি এক্স অক্ষ বরাবর সে কি পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে আমরা ছোট কাল থেকে ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে শিখে আসতেছি। তো আমরা জানি অতিভুজ, এই যে এটা যদি থিটা হয়, থিটা যেটার উপর শুয়ে থাকবে এটা হবে ভূমি, তাহলে অতিভুজ আর ভূমির মধ্যে একটা রিলেশন কিন্তু আমরা জানি, ওটা কে cos থিটা। হ্যাঁ অবভিয়াসলি sec থিটাও করে, তাই cos থিটা খুব পপুলার, তাই cos থিটা দিয়ে অ্যাপ্লাই করতে। প্রথম তিনটা একটু পপুলার, sin cos and tan, এই তিনটা একটু বেশি পপুলার, এই জন্য এটা ইউজ করা। তো এখন দেখো এই যে উপরে উপরে হচ্ছে x মানে লম্ব সরি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ a, তাহলে x ইজ ইকুয়াল আমরা পাবো হচ্ছে a cos থিটা। ক্লিয়ার? তাহলে এই যে আনুভূমিক উপাংশ এ ভেক্টরের আনুভূমিক উপাংশ পাইলাম কি a cos থিটা। এখন যদি এ ভেক্টরের উল্লম্ব উপাংশ বের করতে বলে তখন আমি বের করব কি অতিভুজের মান, যেটাকে আমি y ধরে নিলাম। এখন অতিভুজ সরি লম্বের মান বের করব। এখন লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করে কে? অবভিয়াসলি sin থিটা। তাহলে sin থিটা সমান আমরা জানি y ডিভাইডেড বাই a, তাহলে y সমান আমরা পাবো a sin থিটা। এগুলো সিম্পল কথাবার্তা, তাই না? খুব ইজি, তোমাদের ধারণার চেয়ে ইজি। তাহলে এটা পাবো হচ্ছে a sin থিটা। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, আমি পূর্বে একটা কথা বলছি, ওইটা হচ্ছে যে এই যে এ ভেক্টরটাকে আমি দুটো উপাংশে ভেঙে নিলাম, একটা হচ্ছে y অক্ষ বরাবর আর একটা হচ্ছে x অক্ষ বরাবর। তাহলে এখন y অক্ষ বরাবর যেই ভেক্টরটা নিছি ওই ভেক্টরটার নাম যদি y ভেক্টর হয় আর ওই y ভেক্টরের মান হচ্ছে a sin থিটা, y ভেক্টরের মান কত? a sin থিটা। আচ্ছা একটা কথা মনে করো এই যে এটা একটা ভেক্টর, ঠিক আছে? তো এই a ভেক্টরের দুই পাশে যদি এরকম আমি দুইটা চিহ্ন দিয়ে দিই, কথাটার অর্থ হচ্ছে এটা মিন করবে হচ্ছে a ভেক্টরের মান। এমনি যদি আমি এভাবে লিখি এটা a ভেক্টর, এখানে মানও আছে দিকও আছে, কিন্তু এটা দুই পাশে যদি এরকম দুইটা দাগ দিই এটার নাম হচ্ছে মডুলাস। কি মডুলাস? অনেকে জানো আবার অনেকে জানো না, যারা জানো না তাদের জন্য কথাগুলো বলা। আসলে এ ভেক্টর দুই পাশে যদি দুইটা দাগ দেওয়া হয় এই দুইটা দাগের নাম হচ্ছে মডুলাস। আর মডুলাস মিন করা হচ্ছে ওই এ ভেক্টরটার মান, দিক না, জাস্ট মান। আর এখানে
এক্স ভেক্টরটার মানও আমাদের কাছে জানা আছে। এখন এই দুটো ভেক্টর এক্স ভেক্টর আর কি ওয়াই ভেক্টরকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই আমাকে এ ভেক্টর পাইতে হবে। এটা কিন্তু আমাদের শর্তের মধ্যে ছিল, তাই না? তো আদৌ আসতেছে কিনা এটা যাচাই করা উচিত না আমাদের? অবভিয়াসলি যাচাই করা উচিত। তাহলে চলো একটু যাচাই করে দেখি যে আমরা যেই মন্তব্যটা করলাম বা যেই বিভাজনটা করছি ওটা আদৌ সঠিক হয়েছে কিনা। আমরা আর সমান পরে আসছি কি, আর সমান পরে আসছি কি, অবভিয়াসলি তোমরা জানো এই পি স্কয়ার, আমি সূত্রটা ক্লিয়ারলি লিখতেছি, পি কিউ কজ আলফা, ঠিক আছে, 2p কিউ কজ আলফা না, হ্যাঁ 2p কিউ কজ আলফা। এখন আমি p সমান x ধরে নিচ্ছি, তখন x এর মান কত? x এর মান হচ্ছে a cos থিটা হোল স্কয়ার, ঠিক আছে। তারপরে q সমান আমি y ধরে নিচ্ছি, আর y এর মান হচ্ছে a sin থিটা হোল স্কয়ার, এন্ড দেন প্লাস 2a স্কয়ার sin থিটা cos থিটা। তো এখন দেখো আলফা এর মান কত এখানে, এই যে y ভেক্টর আর কি x ভেক্টর, এদিকে y ভেক্টর আর এদিকে কি x ভেক্টর, এই দুটো ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? তো যদি 90 ডিগ্রি হয়, আমার এই যে এখানে cos আলফা এর মান কত? cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির মান কত? আলফা এর জায়গায় 90 ডিগ্রি বসবে, তাহলে cos 90 ডিগ্রির মান কত? শূন্য না? তাহলে এই পুরো টার্মটাকে আর লেখার কোনো প্রয়োজন আছে? অবভিয়াসলি লেখার প্রয়োজন নেই। তো আমি এটা মুছে দিচ্ছি, যেহেতু এটা শূন্য হয়ে যাবে তো এটাকে আর লিখে লাভটা কি। তো এইখানে আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা আগে পরে হয়ে গেছে না? হ্যাঁ, তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বলো আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বলো, দুইটার মান আসলে কত? দুইটার মান কত হবে? দুইটার মান হবে আমার 1। এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা আমরা পরে আসছি না? তাহলে ফাইনালি আমার কাছে আছে কি রুট ওভার a স্কয়ার। তো a স্কয়ার মানে কি a, এখন আমরা আর সমান পাইলাম কি a। তাহলে আমরা যে ক্যালকুলেশনটা করছি ওটা হয়েছে কিনা? আমরা এখানে আর সমান পাচ্ছি কি, অর্থাৎ x ভেক্টর আর কি y ভেক্টর এর লব্ধি পাইলাম কত? আর দ্যাট মিন্স আমরা যে বাংলাম, হয়েছে কিনা? হ্যাঁ অবভিয়াসলি হয়েছে। তাহলে উপাংশ বিভাজন কি এই বিষয়ে আমরা অন্তত কিছুটা হইলেও কি আইডিয়াটা নিতে পারছি, তাই না? এখন উপাংশ বিভাজনের আইডিয়াটা যেন আরো বেশি গর্জিয়াস হয়, এজন্য আমরা আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাকে অ্যানালাইসিস করে আমাদের উপাংশ বিভাজনের কনসেপ্টটাকে আরেকটু ঝালাই করে নিব। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি।